তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে স্পেকট্রোগ্রাফের মাধ্যমে কি করে ধ্বনিগুলোকে চিহ্নিত করা যায় এবং কি কি বৈশিষ্ট্য কোন জায়গায় কি কাজ করে ইত্যাদি। তো স্পেকট্রোগ্রাফ দিয়ে আরো অনেক খুঁটিনাটি কিছু করা যায়, তার মধ্যে একটা হচ্ছে গত ক্লাসে বোধহয় উল্লেখ করেছিলাম সনোরেন্ট। তো সনোরেন্ট সংক্ষেপে যেসব ধ্বনি একটু বেশি শোনা যায় সেগুলি হচ্ছে সনোরেন্ট, যেমন এন, তারপরে স, জ, এগুলি খুব বেশি শোনা যায়, এগুলিকে বলে সনোরেন্ট। তো সেইভাবে তোমার স্পেকট্রোগ্রাফ দেখে দেখে একটা ভাষার ধ্বনিগুলোকে তুমি শ্রেণীবদ্ধ করতে পারো। তো 2-3 রকমের শ্রেণী বিশেষভাবে দরকার হয়ে পড়ে, সেগুলি উচ্চতর ধ্বনি বিজ্ঞানের ব্যাপার, তোমাদের অতটা খুঁটিনাটি লাগবে না। যেমন আমরা উচ্চারণের রীতি অনুযায়ী ধ্বনিকে যে কতগুলো ভাগ করেছি, তোমার অ্যাকোস্টিক্যালি বিচার করলে ধ্বনিকে প্রধানত দুটি ভাগে ওনারা ভাগ করেন পণ্ডিতরা। তো ভাগ নিয়ে তত বেশি সমস্যা নেই, ধ্বনিটি চিনলেই হলো আর কি। তো তার মধ্যে যেটা তোমার আমরা বিবেচনা করব সেটা হচ্ছে, একটা নাম হচ্ছে গ্লাইড আর আরেকটা হচ্ছে তোমার দ্বি স্বরধ্বনি। দ্বি স্বরধ্বনি তো চিনি আমরা, তাই না? ওই, ও, এগুলি হচ্ছে দ্বি স্বরধ্বনি। হ্যাঁ, ডিপথং। তারপরে এই যদি কথা বলো আর কি, এইখানে কে দাঁড়িয়ে আছে, এইটাও আসলে একটা দ্বি স্বরধ্বনি হয়ে যায়। মানে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলেই একসাথে যদি উচ্চারণ হয় তাহলে সেটি হয়ে যায় দ্বি স্বরধ্বনি। তো স্পেকট্রোগ্রাফির মধ্যে ওই দ্বি স্বরধ্বনিকেও আলাদা করা যায়। তো আলাদা করার যে নিয়মগুলো এবং যে কি কৌশলে করা হয় সেগুলি আমি খালি একটু উল্লেখ করতে পারি। তোমার সবগুলি যে তোমাকে জানতে হবে এমন না, যেমনটি আমি আগে বলেছি যে আমাদের এই কোর্সের মধ্যে যতটুকু স্কোপ আছে সেই স্কোপে আমরা সবকিছু তোমাকে দেখাতে পারবো না। তার মধ্যে আবার আরেকটা আছে যে এই তোমার সুপ্রাসেগমেন্টালস। সুপ্রাসেগমেন্টালস কথার অর্থ বুঝো? সুপ্রাসেগমেন্টাল, হ্যাঁ, ওই যে তোমার পিচ, তারপরে টোন, এগুলিকে বলে। হ্যাঁ, তো এইসব আর কি। তো এগুলিকেও তুমি ইচ্ছে করলে আলাদা করতে পারো। এখন যেমন বলছি যে আরেকটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তো অর্ধ স্বরধ্বনিকে আমরা মোটামুটি চিনি, অর্থাৎ যে স্বরধ্বনিগুলি স্বরধ্বনিও না আবার ব্যঞ্জন ধ্বনিও না, তার মাঝামাঝি একটা, সেগুলিকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি যখন তার তোমার আক্ষরিকতা গুণটা হারিয়ে ফেলে, সিলেবাসিটি যখন হারিয়ে ফেলে, তখনই সেটা হয়ে যায় অর্ধস্বর। যেমন তোমার ওই, ওই বললে ই শ্রুতি হয়, তারপর আর একটা হচ্ছে ব শ্রুতি, আর একটা হচ্ছে উ শ্রুতি। তো ই শ্রুতি যেমন হচ্ছে শিউলি, শিউলি, শির এর পরে ই, তারপরে উতে যাওয়ার জন্য মাঝখানে একটা তোমার ধ্বনি উৎপন্ন হয়ে যায়, সেটাকে বলে অর্ধস্বর, ওটা হচ্ছে ই শ্রুতি। তারপরে তোমার ব শ্রুতি হয়, যেমন আমরা বাংলা তার বলি, দয় বফলা আকার দ্বার কিংবা দ্বারা, ওকে দ্বারা এই কাজটি হবে না, সেই দ্বারাতেও কিন্তু তোমার ওই যে ব শ্রুতি এসে যায়। ব হচ্ছে ইংরেজিতে যেটা ডাব্লিউ দিয়ে বোঝানো হয় আর কি। তারপরে অশ্রুতি একটা আছে, অশ্রুতি হচ্ছে ইংরেজিতে ওয়াই দিয়ে করা হয়, আর বাংলায় আছে অন্তস্থ অ, যেটা সেটা হচ্ছে অশ্রুতি। তো এইগুলো তোমার এই ইয়ে থেকে চেনা যায় স্পেকট্রোগ্রাফ। অশ্রুতি ওয়াই গ্লাইড বলে। হ্যাঁ, অশ্রুতি হবে ওয়াই গ্লাইড। একটা হচ্ছে ই, একটা হচ্ছে তোমার ই গ্লাইড, একটা ওয়াই গ্লাইড, আর একটা হচ্ছে ডাব্লিউ গ্লাইড। আচ্ছা, তো যাই হোক, প্রধান ব্যাপারটা হচ্ছে যে গ্লাইডস, ওনারা বলেন যে গ্লাইডস আর অ্যাকোস্টিক্যালি ভেরি সিমিলার টু ভাওয়েল। স্পেকট্রোগ্রাম প্রিন্টের মধ্যে ভাওয়েলটা তুমি যেখানে পাচ্ছ,
প্রায় কাছাকাছি দেখতে তোমার এই গ্লাইড গুলো, কিন্তু সেগুলি চেনারও নানা রকম তোমার কায়দা আছে আর কি। আহ, সেখানে যেটা হয় ফরম্যান গুলি ওই গ্লাইড অথবা সেমি ভাওয়েলের ক্ষেত্রে আহ, একটা ট্রানজিশন, অর্থাৎ একটা এক এক ধ্বনি থেকে আরেক ধ্বনিতে যাওয়ার জন্য যে তোমার আহ, মধ্যকালীন যে একটা ইয়ে, পর্যায়, সেই ট্রানজিশনটাকে ভালো করে দেখায় আর কি। তো যেমন ই শ্রুতি, তারপরে তারপরে ও শ্রুতি, এগুলি প্রায় কাছাকাছি, কিন্তু ই আর উ যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু অন্যরকম হবে। তো এইগুলি দীর্ঘদিন তোমার এই কি বলে স্পেকট্রোগ্রাফ দেখে দেখে এগুলিকে শিখতে হয়। আর একটু আগে যেমন বললাম যে দ্বি স্বরধ্বনি ডিপথং চেনারও নিয়ম হচ্ছে সে একই রকম, যে দুটো স্বরধ্বনির তোমার বৈশিষ্ট্য থাকবে, কিন্তু মাঝখানে একটা তোমার গ্লাইডের মতো থাকতে পারে। তো এইগুলি হচ্ছে বিভিন্ন কায়দা, এবং ভয় পেও না, এগুলি তোমাদের পরীক্ষায় আসবে না, শুধু তোমাদের জানার জন্য। তারপরে আরেক ধরনের ধ্বনি আছে যেটাকে আমরা বলি লিকুইড। তো সৌভাগ্যক্রমে বাংলায় লিকুইড বলতে একমাত্র ল ধ্বনিকে বলা হয় লিকুইড, তরল ধ্বনি। ল উচ্চারণের সময় কি হয়, জিভ মাঝখানের দুপাশ দিয়ে ফাঁক হয়ে বাতাস বেরিয়ে যায়, ল। সামনে তোমার দন্তমূলে জিভটা আটকে গিয়ে তোমার দুই পাশের জিভ একটু নেমে যায়, সেখান দিয়ে বাতাস বেরিয়ে যায়। তো সেই লিকুইডকে বলা হয় অ্যাপ্রক্সিমেন্ট। এখন অ্যাপ্রক্সিমেন্ট কাকে বলে? অ্যাপ্রক্সিমেন্ট ইংরেজিতে বলা হচ্ছে, আমরা বাংলায় করেছি নৈকট্য ধ্বনি, অর্থাৎ অন্য ধ্বনির কাছাকাছি যেটা শোনায় অথবা অন্য ধ্বনির কাছাকাছি যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। কাজে ল আর কাছাকাছি আরেকটা ধ্বনি আছে র। তো তোমরা যেমন শুনে থাকবে যে জাপানিরা সহজে র বলতে পারে না, ফ্রাইড রাইস তারা বলতে পারে না, রাইট টার্ন প্রথম দিকে বলতে পারে না। বাচ্চারাও আমাদের দেশে প্রথম যখন ভাষা শেখে ওরাও বলতে পারে না। তো কাজে তোমার এই দুটোকে যদি আমরা ইয়ে হিসেবে ধরি, তো সেগুলিকেও তোমার চেনার কিছু কায়দা আছে। বিশেষ করে যে F3 যেটা, সেই F3 তে গিয়ে তার নমুনা দেখা যায় এবং সেটা দেখে চিহ্নিত করা যায় যে এটা হচ্ছে একটা গ্লাইড। তো এইভাবে করে কিছু আছে। তারপরে আরেকটা যেটা ধ্বনি সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। F3 তে তুমি ওই লিকুইড ধ্বনিটাকে চিনতে পারবে যে এইটা হচ্ছে লিকুইড সাউন্ড, তরল ধ্বনি। না, ফরম্যাট গুলো তোমার একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে। ওই ই যেটা একেবারে বিশুদ্ধ স্বরধ্বনি, সেখানে এনার্জি বেশি থাকবে, কিন্তু ল এর মধ্যে তো এনার্জি কম থাকছে, সেই জন্য ওটা একটু ঝাপসা ঝাপসা হয়ে যায়। আচ্ছা, আর ওটা চিনতে হলে ব্রড স্পেকট্রাম ইয়ে বলে, ব্রড ব্রড যে তোমার প্রিন্ট, সেইখান থেকে আরো একটু ভালো বোঝা যাবে আর কি, যেটাকে আমরা বলি আর কি ন্যারো ব্যান্ড স্পেকট্রোগ্রাম থেকে এগুলিকে ভালো বোঝা যায়। ন্যারো ব্যান্ড থেকে আরেকটা ধ্বনিকে ভালো চেনা যায়, সেটার নাম হচ্ছে তোমার নেজেল। তো নেজেল তো তোমরা জানো যে নাসিক্য ধ্বনিকে বলা হয় নেজেল। বাংলায় প্রকৃত নেজেল সাউন্ড হচ্ছে মাত্র তিনটা, ন, ম, অ, এই তিনটা হচ্ছে তোমার নেজেল সাউন্ড। তো এই নেজেল সাউন্ড গুলো যেখানটায় থাকবে সেইখানে তোমার বিশেষ রকমের একটা চিহ্ন তুমি খুঁজে বের করতে পারবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে তোমার আমরা আমাদের নাসিকা গহ্বরকে খুলে দিয়ে যেহেতু এটা উচ্চারণ করছি, সেই জন্য একই সঙ্গে তোমার মুখ এবং নাসিকা দুই জায়গায় দিয়ে তোমার ধ্বনিটি বেরিয়ে আসছে, সেই জন্য একটা ভিন্ন ধরনের ইয়ে তোমাকে দেবে। তা ওয়াইড ব্যান্ড স্পেকট্রোগ্রামে যদি আমরা রেকর্ড করে দেখেছি, মাম, নান, সাং এরকম তিনটা তোমার শব্দ দিয়ে আমরা স্পেকট্রোগ্রাম বের করে দেখেছি, তারপর অসিলোমিঙ্গও দেখেছি।
তো ও ছিল মেঙ্কের ক্ষেত্রে যেটা দেখা যায়, সাং শেষ শব্দটির ক্ষেত্রে যেটা আর কি সেই ধ্বনিটা একদম কালো, তোমার গাঢ় একটা স্তম্ভের মতো হয়ে যাচ্ছে। আর যদি আমি মাম বলি, তাহলে মামের ক্ষেত্রে যেটা হবে তোমার ম দিয়ে যেহেতু শুরু, সেই মটার ইয়েটা তোমার ফরম্যাট গুলো একটু, দুটা ফরম্যাট ভালো দেখা যাবে, একটা ফরম্যাট দেখা যাবে না ঠিক মতো। আবার কিন্তু নানের ক্ষেত্রে আবার তিনটা ফরম্যাটই দেখা যাবে। তো এইগুলো দেখে দেখে শিখতে হয়। মোট কথা যে তুমি আলাদা করে ওই স্পেকট্রোগ্রাম থেকে সেগুলিকে বের করতে পারো আর কি। তো যেমনটি বলছিলাম যে একজন মানুষকে চিহ্নিত করার জন্য সে একটু নাকি নাকি কথা বলে কিনা, কিংবা কোথাও তার ইয়ের জড়তা আছে কিনা, এইগুলিকে তুমি বের করতে পারবে। আর কিছু তোমার কৌশল আছে অবস্ট্রুয়েন্ট বের করার। অবস্ট্রুয়েন্ট কোনগুলি হচ্ছে রুদ্ধ ধ্বনি, যেগুলি বাধাপ্রাপ্ত হয়ে যেগুলি উচ্চারিত হচ্ছে, আমরা বাংলায় যেগুলিকে বলি পৃষ্ঠধ্বনি। তো সেই পৃষ্ঠধ্বনি অবস্ট্রুয়েন্ট চিহ্নিত করার জন্য তোমার স্পেকট্রোগ্রাম বেশ ভালো কাজ দেয়, এবং তার জন্য কোনো কষ্ট করতে হয় না। কারণ হচ্ছে তোমার 50 মিলি সেকেন্ডের মধ্যে তুমি যতটুকু উচ্চারণ করতে পারবে, সেইখান থেকে তোমার দেখলেই তুমি বুঝবে যে একটা বাস্ট হয়েছে, একটা বিস্ফোরণের মতো হয়েছে। কাজে স্পেকট্রোগ্রামের মধ্যে সেরকম একটা বিস্ফোরণের চিহ্ন তুমি সহজেই দেখতে পারবে। এর পরের যে ধ্বনিগুলোকে তুমি চিহ্নিত করতে পারো সেটার নাম হচ্ছে ফ্রিকেটিভ। ফ্রিকেটিভ কোনটা? ফ্রিকেটিভ হচ্ছে ঘর্ষণজাত ধ্বনি যেগুলো। সেই ঘর্ষণজাত ধ্বনি চেনার জন্য তোমার আমরা কোন ধ্বনিকে নিতে পারি, যেমন স নিতে পারি, স নিতে পারি, হ নিতে পারি। এগুলি হচ্ছে তোমার সব ঘর্ষণজাত ধ্বনি। তো ঘর্ষণজাত ধ্বনিতে যেটা হয়, তোমার নয়েজ, ইংরেজিতে যদি বলি, ইংরেজিতে নয়েজ বলে, বাংলায় যদি বলি যে ধ্বনির আলোড়ন, সে ধ্বনির আলোড়নটা খুব বেশি হবে। এবং ওটা চিহ্নিত করার একটা ভালো উপায় হচ্ছে যে এগুলির ফ্রিকোয়েন্সি সাধারণত 1900 থেকে শুরু করে 6000 পর্যন্ত হয়। আবার যেমন ধরো, যদি তুমি স বলো তালব্য স, আর যদি বলো স, তাহলে সেটাও তোমার 4000 থেকে একেবারে 8000 পর্যন্ত হতে পারে। কিন্তু আরো কতগুলি আছে যেগুলিকে ফ্রিকেটিভ ধরা হয়, যেমন ইংরেজি ফ, এফ। এফ যদি তুমি উচ্চারণ করো, সেটা একটা ঘর্ষণজাত ধ্বনি হয়ে যায়। কারণ এফ উচ্চারণ করার সময় তোমার নিচের দাঁত উপরের ঠোঁটকে এসে স্পর্শ করে ওখান দিয়ে বাতাস ঘষা খেয়ে বেরিয়ে যায়। আর আরেকটা ধ্বনি আছে ফ বলে আর কি, থিটা দিয়ে দিয়ে যেটাকে লেখা হয়, বাংলায় নেই, ইংরেজিতে বিশুদ্ধ উচ্চারণে সেটা পাওয়া যায়, আই থট ইউ ওয়ার মাই ফ্রেন্ড। কিন্তু আমরা বাংলায় এদেশের আমরা উচ্চারণ করবো আই থট, ওটা স্টপ হয়ে যায় তখন। কিন্তু যেহেতু ওটা নাই, আমরা হঠাৎ করে চিনবো না। কিন্তু তুমি ইয়ে থেকে বের করতে পারো, স্পেকট্রোগ্রাম থেকে সেগুলি বের করতে পারো। কেন? কারণ এফ এবং সা, এই দুটার তোমার ইয়ে হবে একেবারে 6000 থেকে শুরু করে 8000 পর্যন্ত তার হার্টসের ওটা হবে আর কি। তো ফলে এইভাবে করে তুমি আলাদা আলাদা করে চিনতে পারো, ব্রডব্যান্ড এবং তোমার ন্যারো ব্যান্ড দুটাই বের করে নিয়ে। তো আরেক ধরনের ধ্বনি বিজ্ঞানীরা আরো খুঁটিয়ে দেখান, সেটার নাম হচ্ছে অ্যাফ্রিকেট। তো অ্যাফ্রিকেট কোনগুলি? অ্যাফ্রিকেট হচ্ছে তোমার একই সঙ্গে যদি সেটা ঘর্ষণজাত এবং রুদ্ধ ধ্বনি হয়, যেমন ছ, বাংলায় যদি আমি বলি ছ, তাহলে সেটা হয়ে যাবে অ্যাফ্রিকেট। তো সেই অ্যাফ্রিকেট চেনার কতগুলি নিয়ম আছে। সেই অ্যাফ্রিকেটের জন্য আলাদা করে তোমার ইয়ে করতে হয়, এই ব্যান্ড বের করতে হয়। স্পেকট্রোগ্রামে সেই প্রিন্ট থেকে তুমি ওগুলি পেয়ে যাবে। কিন্তু যেটা করতে হয়, তার মাঝখানে তোমার ইয়ে ভরে দিতে হয়, কি বলে, স্বরধ্বনি ভরে দিতে হয়। সর্বশেষ যেটা আরো আছে খুঁটিনাটি, সব আমি বলছি না, প্রধানগুলি তুমি খালি শুনে রাখো। সুপ্রাসেগমেন্টালস, ইন্টোনেশন যেমন। তো এর জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ন্যারো ব্যান্ড স্পেকট্রোগ্রাম, কারণ সেগুলি খুব স্পষ্টভাবে তার তোমার পরিচয়টা দিতে পারে।
ওইটা টাইম দিয়ে হয় না আর কি, ওটা হয় তোমার আসলে ফ্রিকোয়েন্সি দিয়ে। তো সেই ফ্রিকোয়েন্সি দিয়ে ন্যারো ব্যান্ড থেকে তুমি সুপ্রা সেগমেন্টাস বের করতে পারো, এবং তার চিহ্নগুলো হচ্ছে অনেকটা তোমার কি বলবো এই ইয়ের কাছাকাছি, আহ, তোমার এই এফ জিরো থেকে শুরু করে F3 পর্যন্ত 3 রকমের ভেরিয়েশন তুমি দেখতে পাবে। কাজেই অনেক সময় করা হয় কি, 2.4 সেকেন্ডের স্পেকট্রোগ্রাম না নিয়ে তোমার 4.8 সেকেন্ডের কিছু কিছু নেওয়া হয়, নিলে ওই তোমার প্যাটার্নটা ওখান থেকে বের করা যায়। তো এইরকম নানা কিছু আছে। আরেকটা আছে, এটার নামে তোমরা কখনো শুনে নাই, ভিসি পিচ। ভিসি পিচ ইনস্ট্রুমেন্ট, এইটা এক রকমের ইলেকট্রনিক একটা যন্ত্র। এটাকে অনেক সময় সনোগ্রাম হিসাবেও তোমার দেখা হয়, ভিসি পিচ। এইটা দিয়ে ডাক্তার সাহেবরা তোমার পেটের এই যে নানা রকমের পরীক্ষা টরীক্ষা করেন আর কি, সনোগ্রাম দিয়ে ওনারা দেখেন যে পেটের ভেতরে শব্দটা কতটুকু যাচ্ছে, এবং ফিরে এসে তাদেরকে একটা ছবির মতো দেখিয়ে দেয় আর কি। তো এইগুলি হচ্ছে বিভিন্ন কৌশল অ্যাকোস্টিক ফোনেটিক্স এর। সেই কৌশলগুলি অ্যাপ্লাই করে নানান ভাবে তুমি ধ্বনিকে বিশ্লেষণ করতে পারো। কিন্তু বিশ্লেষণ করার সেই তোমার সবকিছু মিলিয়ে ওই যে তাল গাছ, আমার তাল গাছ কোনটা বলো তো, কে পারে? বলতে পারবে? পরীক্ষায় এসেছিল। অর্থাৎ মূল কথা কোন জায়গা থেকে শুরু হয়? ধ্বনি ফ্রিকোয়েন্সি। তরঙ্গ। হ্যাঁ, ধ্বনি তরঙ্গ, ফ্রিকোয়েন্সি। তোমার ওয়েভ ফ্রিকোয়েন্সি থেকে শুরু হয়। তুমি যেখান থেকেই যাও ওই ফ্রিকোয়েন্সি দিয়ে তোমাকে সেগুলি আলাদা আলাদা করে চিনতে হয়। তো আমরা অ্যাকোস্টিক ফোনেটিক্স এর যে তোমার ভৌত বৈশিষ্ট্য নিয়ে মোটামুটি এইখানে আলোচনা শেষ করতে চাই। আমি আবারও অভয় দিয়ে তোমাদের বলছি যে এর সবগুলি কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় শুধু আমরা তোমাকে প্রধান জিনিসটা জিজ্ঞেস করব, এবং খুঁটিনাটি দু একটা হয়তো আমরা জিজ্ঞেস করতে পারি যে অমুকটা চিহ্নিত করার জন্য কি করা যায়। খালি একটা জিনিস মনে রাখলেই হবে যে বিভিন্ন ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির তারতম্য দিয়ে স্পেকট্রোগ্রাফের উপর যে মুদ্রণটি আসবে, সেই মুদ্রণ দেখে দেখে বোঝা যাবে যে কোনটা কোন প্রকার ধ্বনি। আচ্ছা, তো অনেক সময় যেটার নাম বললাম ভিসি পিচ, ওইটা ইন্টেন্সিটি দিয়েও তোমার বিচার করা হয়। তো ইন্টেন্সিটি কি আমরা তো দেখেছি, তাই না? তো ইন্টেন্সিটি ভিসি পিচ মেশিনে দিলে সেটা তোমার উচ্চতা এবং তোমার নিম্নগামিতা দুটাই একসঙ্গে দেখিয়ে দেয়। ওটাও যে ঢেউয়ের মতো আসবে, কতটুকু উপরে উঠছে আবার কতটুকু কখন নেমে যাচ্ছে, এগুলি দেখা যাবে। এবং সেখান থেকে ইচ্ছা করলে তুমি ইলেকট্রনিক ইয়ে দিয়ে ছবিও বানাতে পারো, যে একটা বস্তুর মধ্যে একটা ধ্বনি পাঠিয়ে সেটা যখন তুমি ফেরত পাও, সেই ধ্বনিটির রকম কি। সৃষ্টির এমনই তোমার কৌশল, এই কৌশলগুলি প্রাণী জগতে একটা প্রাণী ব্যবহার করে থাকে। কারো ধারণা আছে কোনটা? বলতে পারবে? বাদুর। বাদুরের কিন্তু তোমার ইয়ে নাই, চোখ নাই, তা জানো? হ্যাঁ, বাদুর দেখতে পায় না, কিন্তু তারা সবসময় তাদের মুখ থেকে একটা ধ্বনি বিচ্ছুরণ করছে, সেই ধ্বনিটা গিয়ে এক জায়গায় ধাক্কা খাচ্ছে, আবার তার কানে ফিরে আসছে। তো সেইভাবে করে সে একটা ইয়ের অবস্থান বুঝতে পারে। যখন উঠছে, এদিকে বাড়ির দেয়াল, ওদিকে গাছ, সবকিছু সে মুহূর্তের মধ্যে ওই কানে শুনে এগুলি ইয়ে করে ফেলতে পারে। তো সেটাও এক ধরনের ভিসি পিচ কৌশল আর কি। তো যাই হোক, আমাদের এই আলোচনা মোটামুটি আমি এখানে শেষ করতে চাই। তুমি চাইলে আরো অনেক দূর যেতে পারো, কিন্তু অত দূর যাওয়ার তোমাদের কোর্সের জন্য খুব একটা দরকার নাই। সর্বশেষ যেটা বলতে পারতাম সেটা হচ্ছে তোমার কানেক্টেড স্পিচ। কানেক্টেড স্পিচ কি? ক্রমাগত কথা বলে যাওয়া, যেটা আর কি। তো কানেক্টেড স্পিচের মধ্যে কিছু জটিলতা আছে, যেটাকে বলা হয় কোআর্টিকুলেশন। তোমার
একই সঙ্গে অনেক ধ্বনির উচ্চারণ যদি হয়ে যায়, তো সেই কোআর্টিকুলেশন জিনিসটা খুব কমপ্লেক্স। এটা কখন হয়? এটা হয় একাধিক ব্যক্তি যখন একসঙ্গে কথা বলে, তখন এই ব্যাপারটি হয়। তো সেখান থেকে এক ব্যক্তির গলা করে বের করা সম্ভব, কিন্তু তার জন্য আলাদা বিশেষ বিশেষ কৌশল আছে। তুমি চাইলে আরো অনেক কিছু করতে পারো। তো আমরা এই অংশটা এখানে শেষ করি। এরপরে আমরা যাব আরেক জায়গায়। তো সেটা শুরু করার আগে আমি বুঝে নিতে চাই যে তোমরা কতটুকু ধরতে পেরেছো। তোমরা মিড টার্ম খাতায় অনেকেই যে লিখেছো, সেখান থেকে আমার একটা ধারণা হয়েছে যে তোমরা যেটা বুঝেছো সব জায়গায় খুব স্পষ্ট নয়। তো সেই স্পষ্টতা যেন থাকে আর কি, সেটা আমি চাই। সেটা হচ্ছে কি, যে না, আমরা প্রশ্ন দিয়েছিলাম যে অ্যাকোস্টিক ফনেটিক্স পুরো তোমার বাক এবং শ্রবণ প্রক্রিয়াকে যদি একটা চেইনের মতো ধরা হয়, তাহলে তোমার শ্রুতিগত ধ্বনি বিজ্ঞান কোন পর্যায়ে পড়ে? এই প্রশ্নটার জবাব সবাই খুব ঠিক মতো লিখতে পারোনি। জবাবটা হবে যে বাক এবং শ্রবণ প্রক্রিয়ার আসলে চেইন ধরলে তিনটা পর্যায়। একটা হচ্ছে বাক বিচ্ছুরণ, মুখ থেকে যেটা বেরোলো, আরেকটি হচ্ছে যে মাধ্যম দিয়ে এটা যাচ্ছে, আর তৃতীয় হচ্ছে যে যেটি শ্রবণ যন্ত্রে এসে প্রবেশ করছে। কাজে অ্যাকোস্টিক ফনেটিক্স কাজ করে যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেইটুকু নিয়ে। তো সেই মাধ্যমের মধ্যে কি কি পাওয়া যায়? সেই ধ্বনির তোমার ভৌত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। সেগুলির নাম তোমরা মোটামুটি লিখতে পেরেছো। ভৌত বৈশিষ্ট্য কি, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড ইত্যাদি ইত্যাদি, এগুলি অনেক কিছু আছে। সব বৈশিষ্ট্য দিয়ে যদি আমরা চিনতে পারি, তাহলে ধ্বনিটি আমরা ভালো করে বুঝতে পারি, এবং কি করে গেল, তার ভেলোসিটি কি, তার ইন্টেন্সিটি কি, তার লাউডনেস কি, এইগুলি বোঝা যায় আর কি। তো এর পরের পর্যায়ে কোনটা আসে তাহলে বলো তো? বলতে পারবে? ওমা, এই বলো। স্যার অডিটরি ফোনেটিক্স। হ্যাঁ, অডিটরি ফোনেটিক্স, অর্থাৎ সেটা হচ্ছে শ্রবণমূলক। এর আগেরটা ছিল শ্রুতিমূলক, আর এটা হচ্ছে শ্রবণমূলক। তো শ্রবণমূলকের জন্য আমরা দেখি তো একটা কাজ করতে পারি কিনা। আমরা কিছু ইমেজের সন্ধান করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। পেয়েছি। দেখি শেয়ার করা যায় কিনা। শেয়ার তো মনে হয় হবে না, তাও চেষ্টা করি। স্ক্রিনশট কোথা থেকে? হ্যাঁ, স্ক্রিন শেয়ারই আমি চেষ্টা করছি আর কি। স্ক্রিন শেয়ার তো দেখি হচ্ছে না। কি হলো? অন্য সময় তো হয়। হওয়ার তো কথা। না, আসছে না।
আচ্ছা, আমি এমনি বলে যাই আর কি। সাধারণ এগুলি নেটে সার্চ করলে তুমি প্রচুর পাবে, আমি তো এইমাত্র নেট থেকে সবগুলি পেয়ে গেলাম আর কি। তুমি দেখা তোমার হবে, কারণ তুমি যেহেতু ইয়ে আর কি হোস্ট, দেখো তো হয় নাকি। না, আমি ব্যবহার করেছি হলো তোমার ইমেজ অফ হিয়ারিং অর্গানস। দাঁড়াও দেখি, আমার এটা মনে হয় আসছে, মনে হয় এসেছে। দেখা দেখা যায় কিছু। জি স্যার, দেখতে পাচ্ছি। রাখো, আমারটা পেয়ে গেছি, তাহলে রাখি একটু। আমারটা এসছে না? আচ্ছা, তাহলে এখন কি বড় করে দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো এই যে বাঁ দিকের চিত্রটা হচ্ছে তোমার যেটাকে বলে ডায়াগোনাল, মানে একটা মানুষের মাথার মাঝখান দিয়ে যদি কাল্পনিক ভাবে কেটে নেওয়া যায় তাহলে এইভাবে দেখা যাবে আর কি। তো এই পুরাটাই হচ্ছে আসলে এক অর্থে তোমার স্পিচ হিয়ারিং অর্গান। এখন সাধারণ জ্ঞান থেকে আমরা বুঝি যে শ্রবণ যন্ত্রের আসলে তিনটা ভাগ। একটা হচ্ছে তোমার বহিরঙ্গ, আরেকটা হচ্ছে মধ্য অঙ্গ, আরেকটা হচ্ছে অন্তরঙ্গ। এটাকে ইংরেজিতে আউটার আউটার এরিয়া অথবা তোমার মিডল এরিয়া এন্ড ইনার এরিয়া, এরকম তিনটা ভাগ করা হয় আর কি। অথবা আউটার ইয়ার বলে, মিডল ইয়ার বলে, ইনার ইয়ার বলে। তো আউটার ইয়ারটা আমরা সহজেই বুঝতে পারি, আমাদের যে কান যেটা পুরাটা আর কি লতি সহজে, এটা একটা কুলার মতো জিনিস থাকে। তো এইটার এটা হচ্ছে তোমার একদম শুরু। এটাকে এক এক অর্থে বলা চলে তোমার অ্যান্টেনা। আমাদের যেমন টেলিভিশনের অ্যান্টেনা থাকে, অনেকটা সেই রকম আর কি, ধ্বনিকে ধরার জন্য। তো আউটার ইয়ারের মধ্যে কি থাকে? আউটার ইয়ার এর মধ্যে প্রধান যেটা থাকে সেটার নাম হচ্ছে পিনাই বলে এটাকে। বানানটা লিখে নিতে পারো, এখানেও আছে, এই যে দেখো এখানে পিনা দেওয়া আছে আর কি। পিনা হচ্ছে আসলে সবটা মিলিয়ে যেটা, কিন্তু পিনাই যদি বলি তাহলে এটা হয়ে যাবে তোমার এক বচন। পিনাই বানানটা হচ্ছে PINNA। ই থাকবে, এই পিনার পর একটা ই থাকবে, সেটা এক বচন হবে আর কি। আর পিনাই যদি বলে তো দুই কান বোঝাবে আর কি একসাথে। এইটা সবাই আমরা দেখতে পাই। এবং একটা তথ্য তুমি জানো কিনা, যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেন তার দুটো অঙ্গ একটার সঙ্গে আরেকটা কখনোই মিলবে না। জানো সেই কোন দুটা? একটা হচ্ছে তোমার আঙ্গুলের ছাপ, বুড়ো আঙ্গুলের যে তোমার ছাপ, একজনের সঙ্গে আরেকটা মিলবে না। এটা অনেকদিন আগে বাংলাদেশে প্রথম পৃথিবীতে এটা চালু হয়, সেটাও বোধহয় তোমরা জানো না। ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি তোমার এই ভারত মহাদেশেই এটা চালু হয়েছিল, এবং বলা হয়তো এক বাঙালি তিনি নাকি এটা করেছেন ব্রিটিশ আমলে, কিন্তু সেই স্বীকৃতিটা তিনি পাননি। যেমনই হোক, ওই আঙুলের ছাপ একজনের সঙ্গে আরেকটা মিলবে না। ঠিক সেই রকম কানের আকৃতি, এই যে বহিঃকর্ণ যেটা আর কি, বহিঃকর্ণের আকৃতি কিছুতেই একজনের সঙ্গে আরেকটা মিলবে না। সেই জন্য অনেক সময় তোমরা শুনবে যে পাসপোর্টের জন্য যে ছবি তুলতে হয়, সেই ছবিতে দুটা কানই যেন দেখা যায়, এইভাবে ছবিটা তুলতে হয়। একটা কান দেখা গেলে সেই ছবি ওনারা নিতে পারেন না। তো
এই জিনিসটা মোটামুটি স্থির, এটাকে নাড়ানো যায় না। কিন্তু কোন কোন তোমার জীব আছে যারা এটাকে একটু নাড়াতে পারে। কুকুর হচ্ছে তার মধ্যে একটা। কুকুরকে তুমি অনেক সময় দেখবে কান সামনের দিকে একটু বাঁকা করে কিছু শোনার চেষ্টা করছে। আমরাও সেই কাজটি কখনো কখনো করি। আমরা করি কি, কানের পেছনে আমাদের তালু হাত দিয়ে আমরা বলি কি বললে শুনতে পাইনি, আবার বলো। অথবা দূরে কিছু হচ্ছে তখন আমরা কানের পেছনে ওরকম হাতের তালু দিয়ে শোনার চেষ্টা করি। এটা ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, এই আউটার ইয়ারটা যেটা আর কি পিনা, এটার একটা আয়তন আছে। সেই আয়তনের মধ্যে তোমার ধ্বনিটা এসে প্রথম উপস্থিত হয়। তো এটা যত বড় হবে ধ্বনির বিশুদ্ধতা তত বাড়বে। সেই জন্য হাত দিয়ে যখন তুমি এটাকে আরো সঙ্গে হাত জুড়ে দাও তখন সেটা আয়তনটা আরো বেড়ে যায়। সেই জন্য তখন আরো ধ্বনিগুলি আরো সূক্ষ্মভাবে সেটি গ্রহণ করতে পারে। তো তো সেটা কি করে, তোমার কোনো কারণে যদি কারো কানের এই লতি সহ কেটে ফেলা হয় কিংবা না থাকে, সে কিন্তু ঠিক মতো শুনতে পাবে না। কারণ ধ্বনিটি এইখান থেকে তোমার ধরে নিয়ে তার ভেতরে পাঠানো হয়। কাজেই ওটা পাঠানোর জন্য পরবর্তী যেটা, সেটা দেখো একটা নালীর মতো আছে। এইটার ইংরেজি নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিটার্স। এগুলি তোমরা যে কোনো বায়োলজি বইয়ে কিংবা এই যে এরকম ইন্টারনেটের ছবি থেকে পেয়ে যাবে। তো সেইখান থেকে তুমি এই মিটার্সটা দেখতে পাবে। এটা তোমার গড়ে 2.5 সেন্টিমিটার লম্বা হয়। এটার পুরোটার মধ্যে বাতাস ভর্তি থাকে। এইটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের গলার কণ্ঠনালী যেরকম একটা রেজোনেটর, এটাও এক ধরনের রেজোনেটর। এই নালীটা সে করে কি, তোমার বাইরে থেকে উচ্চ শব্দ আসলে সেটাকে একটু সহনীয় করে নেয়, অথবা কম শব্দ আসলে সেটাকে একটু বাড়িয়ে নেয়। রেজোনেটরের যে কাজ আসলে সেটা সে করে। তো এইটার একটা ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সি মানে কি, মানে যে ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করতে পারে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 3000 থেকে 4000 হার্টজ। তো এইটা আবার অনেক সময় একটু এদিক সেদিক হয়, কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়। এটা মানুষ ভেদে যেরকম নানান রকম ইয়ে হয়ে থাকে। কাজেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অনুযায়ী মানুষ এইটার দ্বারা শুনতে পারে। তো ওই যে কানে যারা খাটো তাদের জন্য এটা একটু অসুবিধাজনক আর কি। তো এই নালীটা, অর্থাৎ এটাকে কর্ণকুহর বলে আর কি বাংলায়। তো সেই কর্ণকুহর মানে সেই নালী দিয়ে কানের এই তোমার এই টিউব দিয়ে আর কি, অথবা যদি বলে ক্যানেল, এক জায়গায় গিয়ে শেষ হয়। সেটা আমরা মোটামুটি ভালো ধারণা রাখি, এটা হচ্ছে কানের পর্দা বলি আমরা। তো সেই পর্দাকে বলা হয় কর্ণপটাহ বাংলায়, আর ইংরেজিতে বলে ইয়ার ড্রাম। আর ডাক্তারের নাম হচ্ছে টিম্পেনাম, TYM, PANUM, টিম্পেনাম। এটা এক ধরনের ঝিল্লি, কনিক্যাল মেমব্রেন বলে আর কি। আচ্ছা, এটা একটা তোমার এরকম গোলাকৃতির কাছাকাছি একটা ইয়ে হচ্ছে একটা ঝিল্লি, একটা পর্দা। অনেক সময় তোমার পুকুরে গোসল করতে গেলে কিংবা বাথরুমে গোসল করতে গেলে অনেক সময় যদি ঘটনাক্রমে কানের মধ্যে পানি ঢুকে যায়, তখন পানিটা এই ক্যানেলের মধ্যে থাকে। তখন ওটা বের করার কিছু কিছু তোমার দেশি কায়দা আছে। আরো কিছু পানি ওর মধ্যে ঢেলে দিয়ে আবার উল্টো করে ঝাঁকি দিলে ওই পানিটা পড়ে যায়। এই অভিজ্ঞতা কারো আছে কিনা জানি না। আমার মতো যদি গ্রামে তুমি মানুষ হয়ে থাকো তাহলে এই অভিজ্ঞতাটা আছে। পানি কানের মধ্যে ঢেলে দেয়নি, কিন্তু ওই কানের মধ্যে পানি ঢুকে গেলে ওটা এরকম উল্টা হয়ে ঝাঁকি দিলে পানি পড়ে যায়। আর একটু পানি ঢেলে নিলে আরো ভালো হয়। স্যার আমরা অভিজ্ঞতা আছে।
আচ্ছা, তাহলে তো জানোই আর কি। এবং যে পানিটা বের হয় ওটা একটু গরম হয়ে বের হয়, তাও জি বোধহয় স্যার। অনুভব জি করেছি। স্যার, অনেক অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে এটা কি হয়, এই ক্যানেলটা পানিটা এখানে গিয়ে আটকে থাকে। পানিটা যদি কোনো কারণে তোমার এই কানের পর্দা পর্যন্ত যেতে পারে তাহলে আল্লাহ না করুক বিপদ আছে, কিন্তু যেতে পারে না। কেন? কেন হচ্ছে এটার ভিতরে বাতাস ছিল, সেই বাতাস মাঝখানে ওটাকে চেপে রাখে। তো এইভাবে করে তোমার ধ্বনি কিন্তু আর আটকায় না, ধ্বনি পুরাটা গিয়ে কানের পর্দায় আঘাত করে। আচ্ছা, তারপরের অংশটাকে বলা হয় মিডল ইয়ার। তো মিডল ইয়ারও চেনা খুব সহজ। মিডল ইয়ারের ছবি কি এখানে আছে নাকি? না, মিডল ইয়ারের ছবি আলাদা করে, হ্যাঁ এই যে দেওয়া হয়েছে একটা। এই যে দেখো, একদম ডান পাশের ছবিটা দেখতে পাচ্ছ, দুটো কানের, এই যে, এবার দেখতে পাচ্ছ? দেখা যায় না? আগের ছবি দেখতে পাচ্ছি। আগের না, ওটার মতো দেখতে আর কি। ছবি চেঞ্জ হয়নি, কিন্তু ওই যে এখানে দেখো এই ইয়ে মার্ক করা আছে, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার, তিনটা মার্ক করা আছে না? এটা আগের ছবিটার মতো হুবহু আগের ছবি নয় আর কি। আগের ছবিতে তো এখানে অনেকগুলি নাম টাম ছিল আর কি। তো যাই হোক, এই যে দেখো মিডল ইয়ার কতটুকু, এটা হচ্ছে আউটার ইয়ার বহিঃকর্ণ, আর এটা হচ্ছে মধ্যকর্ণ। তো মিডল ইয়ার শুরু হয় তোমার এই যে কানের পর্দা থেকে শুরু করে কিছু দূর গিয়ে তোমার মধ্যকর্ণটা শেষ হয়ে যাচ্ছে। একবারেই বলে ফেলি, পরে আবার ওই জায়গায় আসবো। আর ভেতরেরটা হচ্ছে ইনার ইয়ার, অন্তকর্ণ, অথবা ভেতরের কানের অংশ যদি বলি অন্তকর্ণ। এখন ধ্বনি যখন এই কান দিয়ে, কানের নালি দিয়ে প্রবেশ করলো, কর্ণকুহরে প্রবেশ করলো, এটা এসে তোমার এখন কি একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না? আচ্ছা, কর্ণ, না কিন্তু এই যে তোমার আউটার ইয়ার, মিডল ইয়ার, এটা দেখা যাচ্ছে? না স্যার। ও, দেখা যাওয়া তো উচিত ছিল। আচ্ছা তাহলে, না ঠিক আছে, আমি ওখানেই গেলাম আর কি, আগের ছবিটাতেই গেলাম। তো আগের ছবিটা তো দেখা যাচ্ছে এখনো না? আরে, একটু বড় করে নেই। হ্যাঁ, তাহলে এখানেও তো যে আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার এগুলি দেওয়া আছে। তো এই যে দেখো মাঝখানের যে ছবিটা, মাঝখানের ছবির অংশটা, মিডল ইয়ারটা কিন্তু খুবই ন্যারো, খুব ছোট আর কি। তোমার আউটার ইয়ারটা যত লম্বা, মিডল ইয়ারটা আরো ছোট। তো সেই মিডল ইয়ারটা কতটুকু হয় তার একটা মাপ আছে আর কি, 2 বর্গ সেন্টিমিটার, 2 কিউবিক সেন্টিমিটার এটার ইয়ে হয়। এবং এটার মধ্যে কি কি থাকে, এটার ভেতরটায় অনেক কিছু থাকে আর কি। তো সেইটার ছবি আলাদা যদি পাওয়া যায় তখন ভালো করে আমরা দেখাতে পারতাম। তো যেটাই হোক আর কি, আমি বর্ণনা করে যাই, তোমরা নেট সার্চ করে হয়তো কিছুটা পাবে। ইয়ার ড্রাম যেটা আমি দেখিয়েছি, সেই ইয়ার ড্রামটা হচ্ছে কেঁপে যায় যে কোনো ধ্বনি তরঙ্গের জন্য, এবং সেটার মধ্যে একটা কাঁপনের সৃষ্টি হয়। তারপরে সেটা যায় হচ্ছে একটা ছোট্ট তোমার ইয়ের মধ্যে, একটা হাড়ের মাধ্যমে না, তারপরে তোমার ওটার সঙ্গে মেলিউস বলে একটা প্রত্যঙ্গ আছে। তো মেলিউসটা আবার হয় কি তোমার এই মিডিল ইয়েকে, কানের পর্দাকে অনেকটুকু অংশ ঢেকে রেখেছে, এখান থেকে সে পালসটা, কাঁপুনিটা নেয়, নিয়ে তারপরে
সে আরেকটা নল দিয়ে ওটাকে পার করে, সেটার নাম হচ্ছে ইনকাস। ইনকাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটার নাম হচ্ছে স্টেপস। স্টেপস জিনিসটা হচ্ছে একটা হাড়। তোমার শরীরের মধ্যে যতগুলো হাড় আছে তার মধ্যে সবচেয়ে ছোট হাড় হচ্ছে এই স্টেপস। এই স্টেপসটা এখানে লেগে থাকে। এই স্টেপসটা করে কি, এই তোমার কম্পনটাকে নিয়ে এসে তোমার ইনার ইয়ারে সেটাকে পাস করে দেয়। তো ইনার ইয়ারে যাওয়ার আগে তার অনেক রকম করতে হয়। টাইনি বোনস বললাম যে স্টেপস, এটা ওই ভাইব্রেশনটাকে নেয় কিভাবে, এর ভেতরে ফ্লুইড আছে, তারপরে আরেকটা জায়গায় সে এটাকে পৌঁছায়, সেটাও খুব তোমার মজার একটা প্রত্যঙ্গ, সেটাকে বলে ককলিয়া। ককলিয়াটা দেখো একদম ডান দিকে তোমার ভেতরের কানের অংশের মধ্যে আছে। ককলিয়াটা দেখতে অনেকটা শামুকের মতো পেঁচানো। তো এই ককলিয়ার মধ্যে তোমার ধ্বনিটার পালসটা যায়। তো এখানেই শেষ নয়, এখানে আবার একটু কথা আছে। এখানে দেখো একটা লেখা আছে ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউবটা একটা মজার জিনিস। সেটা হচ্ছে অনেক সময় আমাদের কানে ঠান্ডা লেগে কিংবা কোনো কারণে কান একটু যেন তোমার বদ্ধ হয়ে থাকে, এটা সবচেয়ে বেশি অনুভব করা যায় তোমরা যদি কেউ বিমান ভ্রমণ করে থাকো। তো বিমানে উঠলে যেটা হয়, বিমানটি যখন মাটি থেকে সাঁই করে উপরের দিকে উঠে যায়, তখন বায়ু চাপে তারতম্য হয়, তখন কানে বদ্ধ লেগে যায়। তখন করতে হয় কি, বার কয়েক ঢোক গিললে ওইটা ছেড়ে দেয়। ওটা হয় কি, বায়ু চাপ যেহেতু কমে যায়, ইউস্টেশিয়ান টিউবটা তোমার গলা নালীর সঙ্গে যুক্ত। তুমি যখন ঢোক গেল তখন কিছু পরিমাণ বায়ু এই ইউস্টেশিয়ান টিউব দিয়ে এসে এই কানের এই জায়গায় ঢুকে যায়। ঢোকার ফলে ওই যে কানে যে খটকা লাগা, ওইটা ছেড়ে দেয়। তো এটাও আল্লাহ তাআলার একটা আশ্চর্য অবদান। ইউস্টেশিয়ান টিউব কোনো কারণে যদি অকেচু হয়ে যায়, তখন সেই মানুষটা ঠিক মতো অনেক সময় শুনতে পাবে না। এগুলি হচ্ছে তোমার প্রিভেনশনের জন্য। আচ্ছা, তো কানের পর্দার আরো কিছু কাজ আছে যেটা ঘটে, সেইটা আমরা একটু বলে নেই তাহলে। পর্দাটার আয়তন হয়ে থাকে 0.75 স্কয়ার সেন্টিমিটার বর্গ আকৃতির, এবং এটা পুরু হয় হচ্ছে 0.01 সেন্টিমিটার, খুবই পাতলা। এটার উপরে যখন তোমার সাউন্ড ওয়েভটা এসে পড়ে, এটা ইয়ের মধ্যে, কানের তোমার ইয়ের ভেতর দিয়ে, নলের মধ্যে দিয়ে চলে যায়। ইয়ার ড্রামটা তখন ভাইব্রেট করে, এন্ড এটা যেহেতু তোমার খুবই স্পর্শকাতর, সেই জন্য এই বাতাসের তারতম্যর কারণে সেটা একটা তোমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কাছাকাছি চলে যায়। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আমাদের মনে আছে তো, যে ফ্রিকোয়েন্সিতে তুমি ঠিকমতো শুনতে পাবে, এবং রেজোনেটর যেটাকে তোমার বাড়িয়ে বা কমিয়ে তোমার কাছে নিয়ে আসবে। তো এই জন্য একটা তোমার স্বাভাবিক মানে আটকানোর, যাতে তোমার কোনো কিছুর ক্ষতি না হয়, সেরকম একটা ব্যবস্থা আছে। তো রেজোনেটর দ্বারা যখন যদি কোনো কারণে সেটার ফেল করে, তখন মিটাস সেটাকে একটু বাড়িয়ে নেয়। শরীরের কোনো নালীকে বলা হয় মিটাস, that would have not been otherwise been perceivable। ওটা না থাকলে তুমি ঠিক মতো সেই ধ্বনিটি বুঝতে পারতে না। তো মিডল ইয়ার কি করলো আমাদেরকে, মিডল ইয়ার যেহেতু তোমার ওই যে আরো দুটি প্রত্যঙ্গ দ্বারা, মিডল ইয়ার মধ্যে 3টা সাধারণ থাকে আর কি, তোমার ভাগ থাকে। তো এগুলি শুনে নাও, তোমাকে আমি কখনো এগুলি লিখতে বলবো না। একটা নাম হচ্ছে মেলিউস, আর একটা নাম হচ্ছে ইনকাস, আর একটা নাম হচ্ছে স্টেপস। তো স্টেপসটা একটু মনে রাখা উচিত, দুই কারণে, যে এটা শরীরের সবচেয়ে ছোট হাড়, আর দ্বিতীয় হচ্ছে যে এই হাড়ের মাধ্যমে পালসটা তোমার অন্তঃকরণের দিকে চলে যায়। এটা দেখতে অনেকটা একটা ওয়াই
ইয়ের মতো, ওপরটা দুই দিকে দুটা ইয়ে থাকে, মাঝখানে একটা ইয়ে থাকে। ওয়াই কে যদি খাড়া করে না লিখে তুমি একটু গোল করে লেখো তো যেরকম হবে সেইটা হচ্ছে তোমার এই স্টেপস এর মতো দেখাবে। তো সেইটা ওখানে লাগানো থাকে। আচ্ছা, তারপরে যেটা হয় এই এই তিনটা প্রত্যঙ্গ পার হয়ে যখন তোমার ধ্বনির ধ্বনির গতিটা টিম্পেনামের মধ্য দিয়ে গিয়ে মেলিউস পার হয়ে ইনকাস এবং স্টেপস এর মধ্যে দিয়ে সেটা ভেতরের দিকে যখন চলে যায়, তখন ওইখানে আবার আরেকটা তোমার ছোট্ট জানালার মতো আছে, সেটাকে বলা হয় তোমার ওভেল উইন্ডো। সেই ওভেল উইন্ডো দিয়ে সেটা অন্তঃকরণের ভেতরে ঢোকে। এগুলি সব ডাক্তারি ব্যাপার স্যাপার, আমাদের সবকিছু মনে না রাখলেও চলবে। আমরা খালি বুঝতে চাচ্ছি যে ব্যাপারটা কিন্তু আসলে খুব যে সহজ সরল তা কিন্তু না। আচ্ছা, তারপরে সেই যে বললাম যে ওভেল উইন্ডো, ওটার একটা নাম আছে, ফেনেস্ট্রা বলে ওটাকে। তো সেই ফেনেস্ট্রা দিয়ে কি হয় আমরা দেখব। মধ্যকরণের যে প্রধান কাজ সেটা আমাদের একটু মনে রাখা উচিত। সেটা কি? সেটা হচ্ছে এইটা একটা প্রোটেক্টিভ ফাংশন, অর্থাৎ তোমার রক্ষা করার জন্য মিডল ইয়ার খুব কাজ দেয়। বাইরে থেকে যে ধ্বনিটা আসলো সেই ধ্বনিটা যেন ভেতরে খুব সাংঘাতিক ভাবে ঢুকতে না পারে, সেই কাজটা কিন্তু এই মিডল ইয়ার করে থাকে। যদি খুব বেশি তোমার চাপ থাকে তাহলে সেই চাপটাকে তোমার ওভেল উইন্ডোতে পাঠানোর আগে কমিয়ে নেয়, অথবা কোনো কারণে যদি কম থাকে তখন সেটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া হয়। এরপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু ক্রিয়াকলাপ আছে, সবগুলি আমি বর্ণনা করলাম না। আচ্ছা, এরপরে ধ্বনিটি চলে যায় এই যে ককলিয়ার মধ্যে। তো ককলিয়া আগে তোমাকে বলেছি যে ককলিয়া হচ্ছে শামুকের মতো পেঁচানো একটা ইয়ে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ককলিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে আরো তিনটা তোমার নালী। তো সেই নালীগুলি অর্ধবৃত্তাকারে এর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং সেই নালীগুলির বিভিন্ন নাম আছে। আর ককলিয়ার শেষ প্রান্তের যে অংশটা সেটা হচ্ছে একটা টিউবের মতো, কিন্তু টিউবটা হচ্ছে জোড়া, পাশাপাশি দুটো জোড়া একসঙ্গে তোমার সেটা কাজ করে। ওইগুলো যদি তুমি চাও নেট থেকে দেখে অথবা ডাক্তারি বই দেখে তুমি সেগুলি পাবে। তো আমরা শুধু এটুকু জানবো যে অন্তঃকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ককলিয়া। এখানে ধ্বনি তরঙ্গের যে ভৌত সঞ্চালন সেটা শোনাটা সম্ভব করার জন্যে রূপান্তরিত হয় স্নায়বিক প্রণোদনায় বা তাড়নায়। অনেকটা শামুকের মতো দেখতে এই ককলিয়ার প্রধান দুটি অংশ। ককলিয়াটা মধ্যচ্ছেদা বিভাজন দ্বারা বিভক্ত থাকে, আর বিভাজনটি একটি পাতলা ঝিল্লি মেমব্রেন বিশেষ। এই দুটি পূর্ণ থাকে আঠালো চটচটে একটা তরল পদার্থ দিয়ে। এই পদার্থগুলির কোনো হেরফের হলে মানুষ ঠিক মতো ধ্বনি শুনতে পায় না। এই ক্ষুদ্র কিন্তু খুব সূক্ষ্ম প্রত্যঙ্গের মধ্যে জটিল প্রক্রিয়ার যে সংগঠন এবং প্রতি সংগঠনের মাধ্যমে শ্রবণ সংকেতের যে মস্তিষ্কের স্নায়ু পদ্ধতিতে তাড়না রূপে সঞ্চালিত হয় এবং ওটা গিয়ে শেষ হয় একটা অংশের মধ্যে, সেটা শুধু তুমি মনে রাখতে পারো, সেটা নাম হচ্ছে কর্টিস। কর্টিসটা ছবিতে এখানে দেখানো যাচ্ছে না, CORTI, কর্টি। সেই কর্টিতে গিয়ে ওই তোমার ধ্বনির কম্পনটা শেষ হয়। তারপরে যেটা হয় তোমার ইলেকট্রোকেমিক্যাল পালস তৈরি হয়। সেই ইলেকট্রোকেমিক্যাল পালস চলে যায় তোমার, আমরা যেটা বলি শ্রবণ স্নায়ুতে, অডিটরি নার্ভ দিয়ে সেটা চলে যায় মস্তিষ্কে, তারপরে তুমি শুনতে পাও। এখন চিন্তা করে দেখো যে এতগুলি যে আমি বর্ণনা করলাম, আমরা ধ্বনিটি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা বুঝেটা ফেলি এবং এত কম সময়ের মধ্যে যে সেটা কল্পনা করা যায় না। সেটা বৈজ্ঞানিকরা বের করার চেষ্টা করেছেন যে কত সময়ের মধ্যে
1 সেকেন্ডের 2000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সেটা বহির্কর্ণ থেকে এই সব কিছু পার হয়ে তোমার অডিটরি নার্ভ দিয়ে তোমার মস্তিষ্কে পৌঁছে যায়। এখন কথা হচ্ছে যে এত কিছু এই অল্প সময়ের মধ্যে কি করে ঘটেটা কি করে, ওটা তুমি আমি বুঝতে পারলে তো আমরা পীর ফকির হয়ে যেতাম, কিন্তু আমরা শুধু এইটুকু বুঝি যে ইলেকট্রোকেমিক্যাল পালস, অর্থাৎ তোমার রাসায়নিক প্রক্রিয়ায় যে বৈদ্যুতিক কম্পনটি হয় সেই কম্পনটি মস্তিষ্কের মধ্যে চলে যায়। সেই মস্তিষ্কের মধ্যে আলাদা সেল আছে, সেই আলাদা সেল তখন সেটাকে অনুধাবন করে। তো আমি চাইলে এখানে আরো অনেক রকমের বর্ণনা দিতে পারি, তো সেই বর্ণনা না গিয়ে আমরা দুই একটা জিনিস খালি মনে রাখবো যে ককলিয়ার ভিতরে স্পেশাল নার্ভ থাকে এবং এই সেলগুলি ধ্বনিকে তুলে নেয় এবং সাউন্ড ওয়েভ গুলি তোমার এই যে ফ্লুইডের মাধ্যমে পালস গুলিকে জেনারেট করে। তারপরে অডিটরি নার্ভ সেটাকে নিয়ে যায় তোমার ইম্পালস হিসেবে, ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস হিসেবে ব্রেনে নিয়ে যায়, যেখানে তারা এটার একটা অনুভূতিটা ইয়ে করতে পারে। তো এটা আসে কি করে সেটাকে যদি খুব সংক্ষেপে আমি বলি, প্রথম ধাপ হচ্ছে গুনে যাও কয়টা। প্রথম ধাপ হচ্ছে পিনা, দ্বিতীয় ধাপ হচ্ছে অডিটরি ক্যানেল, তুমি চাইলে এগুলি লিখতেও পারো। প্রথমটা হচ্ছে পিনা, দ্বিতীয়টি হচ্ছে অডিটরি ক্যানেল, তৃতীয়টি হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন থেকে তোমার টিম্প্যানিক মেমব্রেন যেটা, সেইটার মধ্যে একটা তোমার হাতুড়ির মতো থাকে, মেমব্রেন থেকে সেই হাতুড়িতে যায়। 4 নম্বর হচ্ছে ওই হাতুড়ি 1 2 3 4, হ্যাঁ। তারপরে মাঝখানে একটা আমি উল্লেখ করে নেই, সেটার নাম হচ্ছে অ্যানভিল। তো অ্যানভিলটা কিছুই না, ওটাকে ক্যারি করার জন্য হয়। তারপরে অ্যানভিলের সঙ্গে আরেকটি আছে স্টিরাপ। তারপর হচ্ছে ওইটা পার হয়ে চলে যায় ওভাল উইন্ডোতে। ওভাল উইন্ডো থেকে সেটা পেরিলিম্ফ বলে অর্গান দিয়ে পৌঁছে যায় কর্টিতে। কর্টির পরে সেটা যায় অডিটরি ক্যানেলে এবং অডিটরি ক্যানেলের পরে সেটা গিয়ে ব্রেনে পৌঁছায়। তো চিন্তা করে দেখো, মোটামুটি 8টা স্তর পার হয়ে আমরা এগুলি শুনতে পারি। ব্যাপারটা আসলে সেই রকম খুব সহজ নয়। এখন তুমি বলবে যে স্যার এত কিছু কি আমাদের আপনি লিখতে দেবেন? না, লিখতে দেব না, তোমাকে খালি এই ধারণাটি দেওয়ার জন্য যে শ্রবণ পদ্ধতির যে এটা সেইটা খুব খুব তোমার সহজ সরল না। এবং এর বিভিন্ন ভাগগুলি যদি আমরা বিবেচনা করি তাহলে সেইটা আবার আমরা এইভাবে সংক্ষেপে বলতে পারি যে, চলো দেখি আমরা আবার একটু সংক্ষেপে ইয়ে করে নেই, হিসাবটা নিয়ে নেই। আমি যেটা একটা লেখা তৈরি করেছিলাম, ভেবেছিলাম যে তোমাদেরকে ফটোকপি করে দেব, কিন্তু সেটা তো হলো না। তো আমি খালি শুনিয়ে রাখি। উচ্চারণমূলক ধ্বনি বিজ্ঞান অধ্যয়নের সময় আমাদেরকে জানতে হয়েছে বাক প্রত্যঙ্গ সম্পর্কে, তেমনি শ্রবণগত ধ্বনি বিজ্ঞানের বেলায় জানতে হয়েছে শরীরের সেই সব প্রত্যঙ্গের ব্যাপারে যেগুলো ধ্বনিকে গ্রহণ করে। সংক্ষেপে সেগুলি হলো কান এবং শ্রবণ সংশ্লিষ্টদের দেহ প্রত্যঙ্গ। প্রথমেই আমরা বুঝতে চাইবো যে শ্রবণগত ধ্বনি বিজ্ঞান নিছক কান তথা শ্রবণ যন্ত্রের ক্রিয়া কিংবা কার্য সাধন পদ্ধতিকে জানা বা এই সংক্রান্ত পঠন পাঠনই নয়। তোমার হিয়ারিং অর্গান কখনো কোনো পরীক্ষায় সাধারণত দেওয়া হয় না, যদি না কোনো দরকার পড়ে। তখন যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে হিয়ারিং অর্গানের ছবি সহ প্রশ্নের সঙ্গে ফটোকপি করে দেওয়ার নিয়ম। শ্রবণের মূল বিষয়টির সঙ্গে প্রকৃতপক্ষে যেটা তোমার যুক্ত আছে সেটা হচ্ছে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধির বিধা। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। শ্রবণের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হচ্ছে
ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধির বিধা। এখন উপলব্ধি আসলে কি প্রকার? একই শব্দ দুজন শুনেছে, একজন একরকম শুনেছে তো আরেকজন আরেক রকম শুনেছে, এটা হচ্ছে উপলব্ধির তফাৎ। ইংরেজিতে এটাকে বলে আসপেক্ট অফ পারসেপশন। এবং এই এই উপলব্ধি আসলে আমরা জানতে পারছি যে মস্তিষ্কে স্নায়ু ঘটিত সেই কার্যকলাপ যেটা শ্রবণ ঘটিত সক্রিয়তাকে কানের মাধ্যমে রূপান্তরিত করে, এবং যেটা আমরা বুঝতে পারি, আমরা অনেক সময় পারিও না। এই জন্য আমাদেরকে শ্রবণের 3টি পর্যায়কে আমরা জানার চেষ্টা করেছি। সেটা হচ্ছে 3টি পর্যায় কি? প্রথমটা হচ্ছে কর্ণ, তারপরে হচ্ছে উপলব্ধি, তারপর হচ্ছে উপলব্ধির ক্ষমতা। কানের যে সব বর্ণনা দিলাম প্রত্যঙ্গের, সেগুলির চেয়ে বেশি জরুরি হচ্ছে উপলব্ধি এবং উপলব্ধির ক্ষমতা। এটাকে আমরা, এই 3টাকে মিলিয়ে আমরা এই শ্রবণগত ধ্বনি বিজ্ঞানের ভাষা বিজ্ঞানগত বিধা অর্থাৎ লিঙ্গুইস্টিক আসপেক্ট হিসেবে ধরে নেব। বই বাংলায় সেরকম নেই, তবে কিছুটা না। অডিটরি ফনেটিক্স শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই কোর্সে সামান্য একটু লাগে। তো তোমার সাধারণত যেটা হয়, প্রকাশকরা তো চান যে এমন কিছু দেই যেটা সব জায়গায় কাজে লাগে। আচ্ছা, এখন আমরা দুটা জিনিস একটু আলাদা করে শেখার চেষ্টা করি। যেমনটি বলেছি যে শ্রবণের 3টি পর্যায়ে আমরা গুরুত্ব দেব। একটা হচ্ছে কর্ণ মানে কান, দ্বিতীয়টি হচ্ছে উপলব্ধি, তৃতীয় হচ্ছে উপলব্ধির ক্ষমতা। আর যদি শ্রবণ যন্ত্রের বিবেচনায় পুরো প্রক্রিয়াটির বর্ণনা আমরা করতে চাই, তবে তাতে শ্রবণ ভিত্তিক যন্ত্রকে প্রধান 2টি ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে প্রান্তীয় শ্রবণ যন্ত্র, লিখে নাও, প্রান্তীয় শ্রবণ যন্ত্র। আমার মনে হয় আমি ইমেজগুলো বন্ধ করে তোমাকে চ্যাট বক্সে লিখে দিলে সুবিধা হয়, তাই না? চ্যাট বক্সে আমি লিখে দিই। করছে বড়। কর্ণ, উপলব্ধি, তারপরে হচ্ছে উপলব্ধির দেখা যায়। হ্যালো, আচ্ছা, তারপরেরটা দেই।
বাংলায় লিখতে গেলেই কিবোর্ড ঠিক মতো করতে চায় না। এরকম। আচ্ছা, তাহলে আবার একটু জ্বালিয়ে নেই। শ্রবণগত অনুধাবনের ভাষাবিজ্ঞানগত বিধা হচ্ছে কোনগুলি? কর্ণ, অনুধাবন এবং উপলব্ধির ক্ষমতা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে শ্রবণের 3টি পর্যায়। শ্রবণগত ধ্বনি বিজ্ঞানের শ্রবণের 3টি পর্যায়। আকর্ণন, আকর্ণন মানে হচ্ছে কানের মধ্যে ধারণ করা, তারপরে হচ্ছে অনুধাবন, তারপরে হচ্ছে উপলব্ধি। আকর্ণন মানে আমাদের কানের বাইরের অংশ দিয়ে যেটা আসলো, আমি যেটা রিসিভ করলাম সেটা আকর্ণন বলেছি। তারপর হচ্ছে অনুধাবন, তারপরে সেটা হচ্ছে উপলব্ধি। ভাষা বিজ্ঞানগত যে পদ্ধতি সেটার 2টি ভাগ আমি বললাম। শ্রবণ পদ্ধতির 2 ভাগ কি? প্রান্তীয় শ্রবণ যন্ত্র, কানের বিভিন্ন অংশ, অন্তর্গত অথবা অভ্যন্তরীণ শ্রবণ যন্ত্র। কিসের উপর ভিত্তি করে বলেছি? 3টা ভাগ দিয়ে বলেছি। একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা হচ্ছে অন্তকর্ণ। বহিকর্ণের মধ্যে কি কি থাকছে? পিনা অথবা পিনেই, কানের কুলা যেটা আমরা বলি। তারপর হচ্ছে কর্ণকুহর বা কানের নালী, এক্সটার্নাল অডিটরি মিটাস। 3 হচ্ছে কানের পর্দা, ইয়ার ড্রাম অথবা টিম্পেনাম। তারপরে মধ্যকর্ণ, মধ্যকর্ণের মধ্যে কি থাকছে? 3টি শ্রবণ যন্ত্র, যন্ত্রাংশ। মজার ব্যাপার হচ্ছে এগুলি আবার দুলে, তোমার কম্পনের পাওয়ার সাথে সাথে এগুলি দুলে। একটা হচ্ছে মেলিয়াস, হ্যামার, আরেকটা হচ্ছে ইনকাস, অ্যানভিল, আরেকটা হচ্ছে স্টেপস, স্টিরাপ, ফুট প্লেট যদি আমরা বলি। তারপরে অর্ধ গোলাকার কক্ষ, ওভেল উইন্ডো, ফেনেস্ট্রা থাকে। তারপর নির্গমন টিউব, ইউস্টেশিয়ান টিউব, মুখগহ্বরের সঙ্গে যেটা সংযোগ। তারপরে হচ্ছে ককলিয়া, অন্তকর্ণের মধ্যে ককলিয়া। তারপরে তোমার সেই যে অর্ধ গোলাকার গবাক্ষ যেটা বলছে ফেনেস্ট্রা, ওভারঅল উইন্ডো, সেটার মধ্যে 2 অংশ ভাগ করা থাকে। এগুলি নানান রকম খুঁটিনাটি, অত আমাদের দরকার হবে না। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে মধ্যকর্ণের কাজ কি কি। মধ্যকর্ণটা এক অর্থে কোন কোন তোমার কানে ডাক্তাররা বলে যে মধ্যকর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ভাষা বিজ্ঞানে কিন্তু এই কথাটা পুরোপুরি স্বীকার করছে না। আগে বলে নেই যে মধ্যকর্ণ গুরুত্ব কোন দিক থেকে। প্রথমটা হচ্ছে, তোমাদের ক্লাসের সময় প্রায় শেষ হয়ে আসছে না? আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ করি। মধ্যকর্ণের কাজ কি? এটা অ্যাকোস্টিক এনার্জিকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় এবং বাইরের লাউডনেসটাকে সে প্রোটেক্ট করে। তারপরে এটার মধ্যে যে তোমার থাকে, একটা জানলার মতো থাকে, সেটা ইয়ার ড্রাম পার হয়ে যায়।
তারপরে যে তোমার স্টেপস এর মধ্যে যে তোমার বেগটা থাকে সেই বেগটাকে সে ধরে দিয়ে দেয়। তারপরে যে চাপটা থাকে সেই চাপটা আহ, চাপটাকে সে 35 গুণ পর্যন্ত বাড়াতে বা কমাতে পারে। তারপরে সেটার একটা প্রোটেক্টিভ ফাংশন আছে যে মিডল ইয়ার যদি ঠিকমতো কাজ না করে তাহলে বাইরের যে ধ্বনির তোমার প্রাখুর্য সেই প্রাখুর্য সে কানের ভেতরে তোমার আঘাত করবে, তখন মানুষের স্নায়ুযন্ত্রতে অভাব হয়ে যেতে অসুবিধা হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা তাহলে এই ফাঁকে তোমাদের আগে হাজিরাটা নিয়ে নেই নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা আজকে যা যা পড়লাম সেটা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে? বলে দেব, দুশ্চিন্তা করো না। এখান থেকে প্রশ্ন সেরকম ওই যে আগে বলেছে যে তোমাকে কখনো করা হবে না, এর অঙ্গগুলো প্রত্যঙ্গগুলি সব লিখে দেখাও, এগুলি বলা হবে না। একটু ধরো। স্যার আমাদের কি কানের বিভিন্ন অংশের কাজগুলো আসবে? না, কাজগুলো শিখতে হবে? কাজ শিখতে হবে না, কিন্তু খালি বুঝতে হবে যে কোনটা কি কাজ করে। আমাদের আসল এর হচ্ছে ওই যে বললাম যে উপলব্ধি ওইখানে। আচ্ছা দেখি এক এক করে বলে যাও তো। 2 আছো নাকি? 2 আছো? সঞ্জিত